সদ্য ক্লাস 9-এ উত্তীর্ণ একটি মেয়ে প্রেগন্যান্সি কিট কিনতে ফার্মেসিতে এসেছে। বিষয়টা অবিশ্বাস্য, কিন্তু এই অবিশ্বাস্য ঘটনাটা এখন ঘটেছে মকবুলের ফার্মেসিতে। মকবুল কটুক্ত চোখে মেয়েটিকে দেখছে, মুখ ফুটে বেরিয়ে আসতেছে, ছি, এই বয়সে সব নষ্টা জানি কোথাকার। এই নষ্টার জন্য সমাজটা দিন দিন নর্দমায় পরিণত হয়েছে। বুক ভরে শ্বাস নেওয়া যাচ্ছে না, চারিদিকে দুর্গন্ধ, ছি। আমিষার পুরো শরীর এখনো কাঁপছে, সন্তর্পণে চতুর্দিকে চোখ বোলাচ্ছে বারবার। গায়ে স্কুলের ইউনিফর্ম, কেউ তাকে দেখছে না তো? কাপা গলায় সে পুনরায় প্রশ্ন করলো, ভাইয়া, প্রেগন্যান্সি কিট আছে কি? মকবুল বিষ দৃষ্টি আমিষার দিকে তাকিয়ে উত্তর দিল, আছে ভাইয়া, একটু তাড়াতাড়ি দিন, কাগজে মুড়ে দিন ভালো করে। মকবুল প্রেগন্যান্সি কিটটা কাগজে মোড়াতে মোড়াতে দাঁতের ফাঁক দিয়ে নিচু স্বরে গালি দিল, বেশ্যার ঘরে বেশ্যা। কত টাকা ভাইয়া? 70 টাকা। থ্যাংক ইউ। আমিষা আরও একবার আশেপাশে চোখ বুলিয়ে নিল, এরপর যত দ্রুত সম্ভব ব্যাগকে কিট ঢুকিয়ে ফেলল। ফার্মেসি থেকে বের হতে ফুটপাত ধরে হাঁটতে লাগলো। আজকাল হাঁটতে বড় কষ্ট হয়, কয়েক কদম ফেললে বুকটা ধরপড় করে। গত কয়েকদিন ধরে একদম খেতে পারছে না সে, শরীর জুড়ে অবসাদ, বড় ক্লান্ত লাগে, হাত পা অবশ হয়ে আছে। আমিষা ভুরু কুঁচকে আকাশের দিকে তাকানোর চেষ্টা করলো। সূর্য একদম মাথার উপর, সমস্ত তাপ ঢেলে দিয়েছে প্রকৃতিতে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে, নাক ঘেমেছে উঠেছে। শ্যামবর্ণের মেঘ বলে গালের আভা, লাল টুকটুকে আভা সৌন্দর্য বৃদ্ধি করেনি, বরং তার মুখ আরও কালো দেখাচ্ছে। হঠাৎ আমিষার মনে হলো, লোকে বলে নাক ঘামলে নাকি জামাই আদর করে। তার ঠোঁটের কোণে মিষ্টি হাসির দেখা মিলল। কিছুটা অন্যমনস্ক হেসে রিকশা রাখলো, গন্তব্য ঠিক করে রিকশায় বড়সড় হয়ে বসলো। ভালো মতো স্কার্ফ দিয়ে মুখটা ঢেকে নিল, এক্ষুনি স্কুলের সামনে দিয়ে রিকশা যাবে। টিফিন পিরিয়ডে কোনোভাবে গার্ডের চোখ ফাঁকি দিয়ে বাইরে এসেছে। ইউনিফর্ম পরিহিত কাউকে দেখলে অবশ্যই গার্ড আটকে দেবে, জিজ্ঞাসা করবে, তুমি কোন শিফটের, বাসা কোথায়, ইউনিফর্ম পরে বাইরে কেন ঘুরছো ইত্যাদি। উত্তর মন পুতো না হলে সোজা হেডমাস্টারের ঘরে। আমিষা এ জাতীয় ঝাক্কি ঝামেলায় জড়াতে চাইছে না, অবশ্য এ জাতীয় ঝক্কি ঝামেলা তাকে পোহাতে হলো না। আমিষা স্কুলের সীমানা অতিক্রম করার সাথে সাথে আমিষা ব্যাগ থেকে সেই ছোট্ট বাটন ফোন বের করলো। এই ফোনটা সে লুকিয়ে ব্যবহার করে শুধুমাত্র আহনফের সাথে কথা বলার জন্য। আমিষা আহনফের নাম্বার ডায়াল করলো। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে ভরাট কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো। আমিষার পুরো শরীর যেন দ্রুতবেগে বিদ্যুৎ প্রবাহিত হলো। এই অনুভূতি তার কাছে নতুন নয়। যতবার সে আহনফের কণ্ঠস্বর শুনে, ঠিক ততবার তাকে এই অনুভূতি কাবু করে ফেলে। তার মুখের সমস্ত শব্দ কেড়ে নেয়, তাকে বোবা করে দেয়। আহনাব চিন্তিত স্বরে আবারও বলল, হ্যালো নিশা, শুনতে পাচ্ছ? তুমি বাসায় আছো? হ্যাঁ, আজ সকালে এসেছি, আমি তোমার বাসায় আসছি। আহনাব ফিক করে হেসে ফেলল, আবার স্কুল পালিয়েছ? আমিষা প্রতি উত্তরে হাসল, বলল, তোমার সাথে দেখা করার জন্য একবার, দুবার, তিনবার, সহস্রবার স্কুল পালাতে রাজি আসি। আহনাব জিজ্ঞাসা করলো, শুধু দেখা করার জন্য? তার কণ্ঠস্বর ভরপুর দুষ্টুমি। আমিষা এই প্রশ্নের উত্তর দিল না, বলল, আমার আসতে আর 5 মিনিট লাগবে, সাবধানে এসো। আমিষা ফোনটা কেটে দিল। আহনাবদের 5তলা বাসাটি তার বাবা, চাচা ও ফুপুরা মিলে করেছে। প্রতিটি ফ্লোরে দুটি কোনো ইউনিট। দোতলা একটি ইউনিটে আহনাব তার মা আর প্যারালাইজড বাবাকে নিয়ে থাকেন। অন্য ইউনিটে ভাড়াটিয়া ছিল, তবে গত মাসে তারা ছেড়ে দিয়েছে, নতুন করে ভাড়া দেওয়া হয়নি। এ সুযোগে আহনাব গাঁটটি বোঁচকা নিয়ে খালি ইউনিটে গিয়ে উঠেছে। বলিউডের আশিকি 2 মুভি মাত্র রিলিজ পেয়েছে। কি চমৎকার এই মুভির গানগুলো! সাউন্ড বক্সে উচ্চস্বরে তুম হি হো গানটি শুনছিল আহনাব। ঘরের জানলা বন্ধ, ভারী পর্দা টেনে রাখা। এদিকে একটার পর একটা সিগারেটে ফুঁকছে সে। অতিরিক্ত ধোঁয়া ঘরটাকে ভুতুড়ে দেখাচ্ছে। ঠক ঠক দরজায় 2বার টোকা পড়ল। আহনাব নিচু স্বরে জিজ্ঞেস করল, কে? ওপাশ থেকে আমিষার মিষ্টি কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল, আমি। আহনাব। দরজা খুলো। আহনাব সিগারেটে লম্বা করে একটা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে দরজা খুলে দিল। আমিষা ঘরে ঢুকে তাড়াহুড়ো করে দরজা লাগিয়ে দিল। আহনাব লাল টুকটুকে চোখ দেখে আমিষা কিছু একটা বলতে চাইল, তাকে সেই সুযোগ দেওয়া হলো না। দেওয়ালের সাথে হাত দুটো চেপে ধরে গভীরভাবে চুমু খেতে লাগলো তার ঠোঁটে। নিঃশ্বাস ধীরে ধীরে উত্তপ্ত হতে লাগলো আমিষার। আহনাবের ঠোঁটের ঢেউয়ের কারুকার্যর কাছে নিজের প্রচেষ্টা বারবার তুচ্ছ মনে হয়, তবুও ভালোবাসা প্রকাশ করার এই মাধ্যম আমিষা কখনো ছাড়তে চায় না।
নিজের সবটুকু দিয়ে ঠোঁটের এই খেলায় অংশগ্রহণ করে, আজও করলো। কতক্ষণ দুজন এভাবে মিশেছিল হয়তো সময়েও হয়তো হিসেব রাখেনি। এক পর্যায়ে দুজনে শান্ত হয়ে পাশাপাশি বসলো। আমিষা হাঁপাচ্ছে। আহনাব হেসে জিজ্ঞাসা করলো, পানি খাবে? আমিষা মাথা ঝাঁকালো। আহনাব তার দিকে পানির বোতল এগিয়ে দিল। এক নিঃশ্বাসে প্রায় আধা বোতল পানি শেষ করলো আমিষা। আহনাব ফ্লোরে বেডে শুয়ে হাসি মুখে আরেকটা সিগারেট ধরলো। বিছানা একপাশে সাদা কাগজে গোলাপি রঙের 3টা ট্যাবলেট রাখা। সেদিকে ঘৃণ্য চোখে ক্ষণিককাল তাকিয়ে রইল আমিষা। এরপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আবার নেশা করেছ? তুমি আমাকে কথা দিয়েছিলে আর নেশা করবে না। আহনাব কোনো উত্তর দিল না, সিগারেটের ফুঁকায় মন দিল। আমিষার অশ্রুসিক্ত চোখে বলল, তুমি না বলেছিলে ডাক্তার দেখেছ? নেশা ছাড়ার জন্য তোমাকে অনেক দামি দামি ওষুধ দিয়েছে। কোথায় সেগুলো? আমি কত কষ্ট করে অতগুলো টাকা অ্যারেঞ্জ করেছি। সোনার আংটিটাও বিক্রি করতে হয়েছে। ওষুধগুলো আছে তো মার ঘরে। তোমার ওষুধ মার ঘরে কেন? মার ঘরে একটা বড় ঝুড়ি আছে, ওখানে সব ওষুধ রেখে দিয়েছি। ওষুধ খাচ্ছ আবার নেশাও করছো, একেবারে কি ছাড়া যায়? আমি সর্বোচ্চ চেষ্টা করছি নিশা, তুমি আমাকে বিশ্বাস করো না? অবশ্যই বিশ্বাস করি। আহনা ভেসে আমিষাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে ফেলল। বলল, তাহলে এত প্রশ্ন করছো কেন? আমিষা ছলছল চোখে বলল, আমার অনেক ভয় করছে। আহনাব, কিসের ভয়? আমিষা ফুপিয়ে উঠল। আহনাব ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, বলো কিসের ভয়? আমার পিরিয়ড হচ্ছে না, অলরেডি 15 দিন লেট। আহনাব কিছুক্ষণ চুপ করে রইল, এরপর জিজ্ঞেস করলো, তোমার কি মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট? আমি সে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আহনাব উল্লাসিত কণ্ঠে বলল, আমি বাবা হব? তুমি মা হবে? আমি সে কঠিন গলায় বলল, তোমার কি মনে হয় আমি মজা করছি? আহনাব অবাক হয়ে বলল, আমিও তো মজা করছি না। প্রেগনেন্সি কি এনেছো? হ্যাঁ। তুমি কিনতে গেলে কেন? আমাকেই বললে আমি কিনে দিতাম। তোমাকে কল করলে তুমি ফোন ধরো? গত 3 দিন ধরে চেষ্টা করছি, রিং হয় অথচ তুমি ধরো না। আজকে তুমি ফোন ধরবে কি না এ নিয়ে সন্দেহ ছিল। আচ্ছা তুমি ফোন কেন ধরো না? আহনাব সহজ গলায় উত্তর দিল, তুমি তো জানো আমি উদাস প্রকৃতির। আমি বাসায় ফোন ফেলে আবিরদের গ্রামে চলে গেছিলাম। আমি সে চোখ মুখ শক্ত করে বলল, আবির ভাইয়ের কাছে তো আমার নাম্বার আছে। ওনাকে আমি অনেকবার ফোন করেছি তোমার খোঁজ নিতে, উনিও ফোন ধরেনি। একটু মেসেজ তো করতে পারো তুমি। আহনাব প্রসঙ্গটা পাল্টে বলে, আচ্ছা বাদ দাও না, এখন বলো তুমি প্রেগনেন্ট হলে আমাদের কি করা উচিত? আমি স্যার লজ্জা পেয়ে বলল, কী করা উচিত? অবশ্যই বিয়ে করা উচিত। এই কথা বলে আমি স্যার কপাল থেকে চুল সরিয়ে ছোট্ট একটা চুমু খেলো আহনাব। এরপর আমি স্যার ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরে ফিসফিস করে জিজ্ঞাসা করলো, তুই কি আমায় শাসন করার ব্যক্তিগত রানী হবি? আমার অগোছালো জীবনটা গুছিয়ে দিবি? আমার লক্ষ্মী বউ হবি আমিষা? আমিষা ছলছল চোখে আহনাবকে জিজ্ঞাসা করলো, তুমি আমাকে সত্যিই বিয়ে করবে? সত্যি সত্যি সত্যি। এই তো 3 সত্যি বলে দিলাম। টেস্ট করে রেজাল্ট কী আসে দেখো, এরপর আমরা যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেই, কেমন? আবির আর আমি একটা ব্যবসার পরিকল্পনা করছি, দোয়া করো আমাদের পরিকল্পনা যেন সফল হয়। আমিষা আহনাবের লোমশ বুকে মুখ ঘষে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমিষার জীবনে আহনাবের অপর নাম বিশ্বাস। বাবা মায়ের পরের আস্থার জায়গাটা বেশ পাকাপোক্ত করে নিয়েছে 23 বছর বয়সী টকবগে যুবক। মায়ের রূপের আদলে খুঁজে পাওয়া যায় তার নিখুঁত চেহারা, ফর্সা সুঠাম দেহ, গালভর্তি দাড়ি, এলোমেলো চুল। আহনাব যেন উপন্যাসের কোনো নায়কের বাস্তবে শিলারূপ, যে অষ্টপ্রহর নিঃশ্বাস ফেলছে আমিষার হৃদয়ে, ভুলিয়ে দিচ্ছে জগৎ সংসার, জমিয়ে দিচ্ছে মস্তিষ্ক, কেড়ে নিয়েছে ঠিক বেঠিক অনুধাবনের নিপুণতা। এ বয়সে আবেগের সাথে লড়াই করে বিবেক হার। সে যেন সর্বজনীন সত্য। এই সর্বজনীন সত্য হতে আমিষা কীভাবে ছুটে পালাবে? আহনাব আমিষার হাত জোড়া ধরে তার ঠোঁটে ঘষতে ঘষতে বলল, হাতে মেহেন্দি দিও কেন? আহনাব ভুরুজোড়া কুঁচকে বলে, সে কি, মেহেন্দি ছাড়া বিয়ে হয় নাকি? আমি সে লজ্জা পেয়ে পুনরায় আহনাবের লোমশ বুকে মুখ লুকোলো। আহনাব দুষ্টুমি ছলে বলল, এখনও এত লজ্জা? আমি সে কোনো উত্তর দিল না। আহনাব তোকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আবারও লজ্জা ভাঙিয়ে দে। এই মোটেও না, আজ না প্লিজ, শরীরটা ভালো লাগছে না। আমিষার এই তুচ্ছ আপত্তি আহনাবের উদ্দেশ্যে কোনো প্রভাব ফেলল না, বরং সে উন্মাদের মতো আচরণ করতে লাগলো। আমিষার মুখ চেপে ধরল। এই উন্মাদ আহনাবকে সে ভয় পায়। তার পুরনো ক্ষতগুলো এখনও শুকায়নি। আহনাবের ঠোঁটে
ভালোবাসার চিহ্ন আঁকা। তার কাছে যতটা সুখকর ঠিক ততটাই যন্ত্রণা শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তাকে অনুভব করা। আমিষা মনে প্রশ্ন জেগে, এভাবেই বুঝি সকল পুরুষ তার প্রেমিকাকে আদর করে? তবে এই আদরের আনন্দ কোথায়, সুখ কোথায়? আমিষার শরীরে নতুন ক্ষত সৃষ্টি হলো। গালে আহনবের 5 আঙ্গুলের দাগ, গলায় পুরাতন কালশিটে দাগের পাশে নতুন দাগ সুস্পষ্ট। আমিষা জানে না আদরের নাম করে এই বিকৃত মস্তিষ্কের খেলায় তার দেহখানি মুখ্য। এলোমেলো চুলগুলো মুঠোয় ভরে আঘাত করা অসভ্য ফিল্মগুলোতে মানায়। সভ্য সমাজ প্রেমিকের চুলগুলো আলগোছে সরিয়ে সেখানে চুমু খাওয়ার নাম ভালোবাসা। প্রেমিকের দেহ পবিত্র মন্দির সমতুল্য, তাকে ছুঁতে শত বছরের সাধনা যেন অনর্থক। সে শরীরে আঘাত করা কোনো ভালোবাসার বহিঃপ্রকাশ। আমিষা গায়ে চাদর টেনে শুয়ে আছে, তার চোখের কোণে পানি জমছে। আহনাব দৃষ্টি এড়িয়ে চোখের পানি মুছে ফেলল সে। আহনাব ঢক ঢক করে বোতলের অবশিষ্ট পানি শেষ করে ফেলব। এরপর আমিষাকে জিজ্ঞাসা করো, তোমার স্কুল যে কয়টায় ছুটি হয়? 5টায়। 4:30 অলরেডি বেজে গেছে, জামাকাপড় পরে নাও নাকি? আমিষা ফ্লোরে বেডে উঠে বসলো। অলস ভঙ্গিতে স্কুল ইউনিফর্ম পরল। আহনাব ইতিমধ্যে আরও একটি সিগারেট ধরিয়ে ফেলছে। আমিষা বিরক্ত সুরে বলে, এত সিগারেট খেলে চলবে? আহনাব বিরস মুখে বলল, এখন তো আগের মতো খাই না। আগে সারাদিনে 3 প্যাকেট সিগারেট শেষ করে ফেলতাম, এখন একদিনে 1 প্যাকেট শেষ করি। কার জন্য এত কিছু মেনে চলছি? শুধুমাত্র তোমার জন্য। এরপরও তোমার এত সন্দেহ? আমি মোটেও তোমাকে সন্দেহ করছি না। আমিষা এগিয়ে গিয়ে আহনাবের গাল ধরল, বলল, আমার তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা হয়। এত সিগারেট খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তোমার কিছু হলে আমার কি হবে? কি আর হবে? আর একটা বিয়ে করবে? আমিষার চোখ দুটো মুহূর্তে ভিজে উঠল। আহনাব ছাড়া তার জীবন দুঃস্বপ্নের মতো। এই যে মাঝে মধ্যে কোথায় হারিয়ে যায় ছেলেটা, ফোন ধরে না, মেসেজ করে না, প্রথম দিকে দুশ্চিন্তা হতো। এখন আমিষা অভ্যস্ত হয়ে গেছে। আহনাব উদাস প্রকৃতির, হয়তো একটু দায়িত্বহীন বটে, তবে আমিষার বিশ্বাস তার প্রতি আহনাবের ভালোবাসা বিন্দুমাত্র ত্রুটি নেই। আমিষা আহনাবের গালে আদুরে চড় মারল, বলল, ভুলে আর কখনো এমন কথা বলবি না। আমি হয়তো তোমার বউ হব, নয়তো লাশ হব। তার কথা শুনে আহনাব হো হো করে হেসে উঠল। বলল, আজকাল প্রচুর বাংলা সিনেমা দেখা হচ্ছে মনে হয়। আমিষার গাল ফুলিয়ে উত্তর দিল, মোটেও না। আচ্ছা শোনো, আমি উঠি এখন। স্কুল ছুটি হওয়ার সাথে সাথে বাসায় উপস্থিত হতে হবে। তোমার হবু শাশুড়ির কড়া হুকুম। ঠিক আছে। আমিষার ঠোঁটে আবারও ছোট্ট করে চুমু খেলো আহনাব। কাঁধে ব্যাগ ঝুলিয়ে আমিষা আহনাবের কাছ থেকে বিদায় নিল। সদর দরজা লাগানোর আগে আরও একবার আহনাবকে শক্ত করে বাহুবন্ধনে আবদ্ধ করতে ভুলল না। আমিষা চলে যেতে আহনাব ফ্লোরে বেডে আয়েশ করে বসলো। মেসেঞ্জারে ঢুকে দিশা নামের একটি মেয়েকে নক করলো। বাসা খালি, আমার কাছে আছে 4 পিস, হবে নাকি আজ রাতে? ক্ষণিককাল পর দিশা নামের মেয়েটি রিপ্লাই করলো, কে কে? তুমি যদি চাও আবিরকে ডাকতে পারি, তুমি ইলিনাকে সাথে আনতে পারো, বা শুধুমাত্র আমরা দুজনে এনজয় করতে পারি সারা রাত। দিশা নিজের অনুব্যক্তি ব্যক্ত করে একটা উইকি ইমোজি মাধ্যমে। আহনাব হেসে ফোন রেখে দিল। সে উত্তর পেয়ে গেছে। আমিষার পুরো শরীর প্রচণ্ড ব্যথা করছে। সে কোনোভাবে নিজেকে সামলে একটা রিকশা ডাক দিল। এরপর বাসার উদ্দেশ্যে রওনা দিল। আহনাবের বাসার সাথে তাদের বাসার দূরত্ব খুব বেশি নয়। মিনিট 5-এর মাঝে সে পৌঁছে গেল। সদর দরজায় বেল বাজায় বিচ্ছিরি ক্রিং শব্দ হলো। রাহেলা আক্তার খুশি মনে দরজা খুলতে গেলেন। অবশ্য তার মেয়ে এসেছে। এই সময় স্কুল ছুটি হয়। সারাদিন বাসা কেমন ফাঁকা ফাঁকা লাগে। মেয়েটা ঘরে ঢুকলে বাড়িটা যেন প্রাণ ফিরে পায়। দরজার এপাশে অতিরিক্ত ক্লান্ত অবস্থায় মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে ভড়কে যান রাহেলা। শঙ্কিত গলায় প্রশ্ন করেন, কি হয়েছে তোর? কিচ্ছু হয়নি, সারাদিন ক্লাস করে অনেক টায়ার্ড। তে স্কুল ব্যাগটা আমার কাছে দে। আমি সেই স্কুল ব্যাগ মায়ের দিকে এগিয়ে দিল। রাহেলা এক হাতে ব্যাগ নিয়ে অন্য হাত ধরে দিয়ে মেয়ের হাত ধরলেন। কি ব্যাপার? শরীরের তাপমাত্রা স্বাভাবিক তুলনায় বেশি লাগছে। রাহেলার সন্দেহ সঠিক হলো যখন তিনি মেয়ের কপালে হাত রাখলেন। আগুন গরম হয়ে যাচ্ছে পুরো শরীর। তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে রে মা, তাড়াতাড়ি ঘরে আয়। রাহেলা আমিষাকে তার ঘরে নিয়ে গেল। বিছানায় শুয়ে দিয়ে বলল, তুই থাক, আমি একটু গরম পানি দিয়ে আসছি। গা মুছে দেই, জামা পাল্টিয়ে দেই। আমি সব মায়ের এই যত্নটুকু লুফে নিতে চাইল।
পরক্ষণে তার মনে হলো শরীরে কালশিটে দাগের কথা। সে তড়িঘড়ি করে উঠে বলল, না মা, লাগবে না, আমি নিজের জামা কাপড় পাল্টে নিচ্ছি, তুমি আমাকে একটা ন্যাপা দাও। রাহেলা অস্থির হয়ে বলল, না, আমি গা মুছিয়ে দিচ্ছি, শুধু ওষুধ খেলে হবে না, বেশি বুঝিস। আমি সে চিৎকার করে উঠল, বললাম তো গা মুছিয়ে দিতে হবে না, আমাকে ওষুধ দাও, তাতে হবে। সব সময় যন্ত্রণা করো না তো মা, ভালো লাগছে না, তুমি ঘর থেকে বের হয়ে যাও। মেয়ের এখন ব্যবহারে রাহেলার চোখ দুটো পানিতে পরিপূর্ণ হলো। কোথায় যেন সে শুনেছিল সন্তানদের দুর্ব্যবহার যদি মায়ের চোখে জল আনে, সেই জল বয়ে আনে অভিশাপ। রাহেলা দ্রুত চোখের পানি মুছে ফেলল, মনে মনে বলল, হে আল্লাহ, আমার সন্তানকে তুমি পৃথিবীর সমস্ত সুখ দান করো। আমি সে অশ্রুসুক্ত চোখে ঘর থেকে মায়ের প্রস্থান দেখল। সে মায়ের সঙ্গ চাইছে, মায়ের উষ্ণ বুকে একটুখানি জায়গা চাইছে, অথচ পরিস্থিতি থেকে দিন দিন মায়ের থেকে কত দূরে সরিয়ে ফেলতে চাইছে। আগামীকাল সকালে সে প্রেগনেন্সি টেস্ট করবে, যদিও এর পরিণতি নিয়ে আমিষা এখনও অবগত নয়। তবু হঠাৎ করে অজানা এক ভয় তাকে ঘিরে ধরল। দম বন্ধ হয়ে আসছে আমিষার। আচমকা তার মনে হলো সে বিশাল গভীর সাগরে তলিয়ে যাচ্ছে। এই গভীরতা থেকে বাঁচার কোনো উপায় নেই। প্রেগনেন্সি কিট হাতে নিয়ে ধপাস করে বাথরুমের ফ্লোরে বসে পড়ল আমিষা। তার শরীর থরথর করে কাঁপছে। চারিদিকে যেন অমাবস্যার আধার ঘনিয়ে আসছে। স্টিকে লাল টকটকে দুটো দাগ স্পষ্ট। আমিষার পেটে একটি নতুন জীবনের সম্ভাবনার জানান দিচ্ছে এই দুটো ডাক। আমিষার বিস্ময় সীমা অতিক্রম করছে, অথচ তার বিস্মিত হবার কথা নয়। এরকম কিছু হতে পারে তা সে পূর্বে আঁচ করছিল। তাও মনের কোথাও না টিমটিমে আশার লণ্ঠন জ্বলছিল। অনেক মেয়ে পিরিয়ডের যথাযথ সময় হয় না, মাঝে মাঝে 10-15 দিন লেট হয়। তারও হয়েছে দুই একবার। বাথরুমে এক কোণে জড়সড় হয়ে খানিককাল বসে রইল আমিষা। আতঙ্কে মুখখানি ফ্যাকাশে হয়ে গেছে। সমাজের আগেও বাবা মাকে নিয়ে তার চিন্তা। কিভাবে তাদের সামনে নিজের এই নিষিদ্ধ সত্য তুলে ধরবে সে। তবে এভাবে বসে থাকা তো সমাধান নয়। আহনাব তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, সে নিশ্চয়ই তার প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। সে নিজের ঘরে গেল, দরজা ভালো করে লক করে স্কুল ব্যাগে লুকিয়ে রাখা নিজের ফোনটা বের করলো। ডায়াল করলো আহনাবের নাম্বার। স্বভাবমতো সে ফোন ধরল না। সে পুনরায় তাকে কল করলো, রিং হচ্ছে, কিন্তু আহনাব ফোন ধরছে না। সে ক্ষান্ত হলো না, বিরতিহীন আহনাবের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে গেল। এক পর্যায়ে একটি সুমধুর নারী কণ্ঠস্বর শোনা গেল, আপনার ডায়ালকৃত নম্বরটি সংযোগ প্রদান করা সম্ভব না, অনুগ্রহ করে একটু পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। আমিষার চোখ দুটো রক্ত জবার মতো লাল বর্ণ ধারণ করলো। এমন সময় ঘরের দরজায় টোকা পড়ল। রাহেলার কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল, এই আমিষা, দরজা খোল, তোকে না কতবার বারণ করছি দরজা লক করবি না, তোর বাবাকে বলে দরজার লক আমি ভেঙে দিব। আমিষা দ্রুত নিজের স্কুল ব্যাগে মোবাইল আর প্রেগনেন্সি কিট লুকিয়ে রাখলো। চোখ মুখে কৃত্রিম স্বাভাবিকতার ছাপ এনে দরজা খুলল। রাহেলা বিরক্ত হয়ে বলল, কেন নিজেকে এইভাবে ঘরবন্দি করে রাখিস? শরীরটাও তো ভালো না, মাঝরাতে একবার এসে দেখে গেছি, জ্বর কি ছিল কি না, এখন কি অবস্থা দেখি, থার্মোমিটারটা কই যে রাখলে? রাহেলা ব্যস্ত হয়ে থার্মোমিটার খুঁজতে খুঁজতে অন্য করে চলে গেল। সে বিছানায় গা এড়িয়ে দিল। তার ঠোঁট দুটো অল্প অল্প কাঁপছে, দুশ্চিন্তায় গলা শুকিয়ে আসছে বারবার। চোখের সামনে জিনিস থাকে খুঁজে পায় না। কী রোগ যে ধরল আমাকে। হাতে থার্মোমিটার নিয়ে হন্তদন্ত হয়ে পুনরায় ঘরে ঢুকলো রাহেলা। মেয়ের বগলের নিচে যত্ন সহকারে থার্মোমিটার রাখলো, মাথায় হাত বুলিয়ে দিল। তোর শরীর তো এখন অনেক গরম, আজ আর স্কুল যাওয়ার দরকার নেই। সে তার টেবিলের নষ্ট ঘড়িটার দিকে তাকালো। গত 3 দিন ধরে 7:25 বেজে আছে। কয়টা বাজে মা? 9টা। একটা দুর্ঘটনা হয়েছে। কী দুর্ঘটনা? পাশের বাসার রোদেলা কোন এক হিন্দু ছেলের সাথে যেন পালিয়ে গেছে। আহারে, মেয়েটার জীবন এখন শুরু হলো না, কত বড় ভুল পথে পা বাড়ালো চিন্তা কর। সে কোনো উত্তর দিল না, আলগোছে ঢোক গেল। আমি তোর সাথে ছোটবেলা থেকে বন্ধুসুলভ আচরণ করছি, যাতে তুই কখনো ভুল পথে পা না বাড়াস। আমি সবাইকে গর্ব করে বলি, আমার মেয়ে বেস্ট ফ্রেন্ড আমি। মায়ের কথা শুনে আমিষার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। মনে মনে চিৎকার করে বলতে লাগলো, আমি কি করে ফেললাম মা? তোমার বিশ্বাসে আমি খণ্ড বিখণ্ড করে ফেললাম। আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। মেয়ে বগলের নিচ থেকে থার্মোমিটার বের করলো রাহেলা।
জ্বর 101। সে ব্যস্ত ভঙ্গিতে বলল, আমি তোর জন্য স্যুপ বানিয়ে আনছি। আমি সে নিচু স্বরে বলল, আমি স্যুপ খাবো না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। লিকুইড কিছু তো খেতেই হবে, জ্বর হলে তো যত লিকুইড খাবি তত দ্রুত সুস্থ হবি। স্যুপ ওষুধ ভেবে খেয়ে ফেলবি। এখনকার জ্বর ভালো না, শরীর একদম দুর্বল করে, তুই চোখ বন্ধ করে শুয়ে থাক। রাহেলা চলে যেতে আমিষা পুনরায় দরজা লাগিয়ে দিল। যেভাবে হোক আহনাবকে প্রেগনেন্সির বিষয়টা জানাতে হবে। অ্যালুমিনিয়াম ফয়েলের উপর দিশা ফয়েলের অপর প্রান্তে লাইটার ধরল। গোলাপি ট্যাবলেটটা গলে যাচ্ছে, সেই বাষ্প বুক ভরে নাক দিয়ে গ্রহণ করছে আহনাব। প্রতিটি টান একবার করে অস্ফুটস্বরে বেরিয়েছে আহা। এক ফাঁকে সে দিশাকে জিজ্ঞাসা করলো, তুমি নেবে না? না, আমার আজকের কোটা পূরণ হয়েছে। আহনাব হেসে পুনরায় নেশায় ব্যস্ত হয়ে গেল। দিশা আহনাবের ফোনটির দিকে দৃষ্টি স্থির রেখে জিজ্ঞাসা করলো, মেয়েটা তোমায় এতবার ফোন করলো আর তুমি মোবাইল অফ করে রাখলে? মুড নষ্ট করার ইচ্ছে নেই আমার। গার্লফ্রেন্ডের সাথে কথা বললে বুঝি মুড নষ্ট হয়? গার্লফ্রেন্ড? আহনাবের তাচ্ছিল্যে ভরা হাসি দেখে কপালে ভাঁজ পড়ল দিশার। তুমি আমার গার্লফ্রেন্ডকে দেখেছো? প্রশ্ন করলো আহনাব। হুম। আমার সাথে ওকে মানায়? দিশা মুচকে আসলো, কোনো উত্তর দিল না। আহনাব দিশার ঠোঁটের দিকে ঝুঁকে এসে বলল, আমি তো তোমার মতো কাউকে গার্লফ্রেন্ড হিসেবে চেয়েছিলাম, একবার পেলে সরাসরি বিয়ের পিঁড়িতে। দিশা আহনাবের ঠোঁটের সাথে নিজের ঠোঁট ঘষে উত্তর দিল, তোমার মতো নষ্ট ছেলের সাথে আমি বসবো বিয়ের পিঁড়িতে? নো নেভার। আহনাব উদাস ভঙ্গিতে বলল, নষ্টামি করতে আপত্তি নেই, অথচ বিয়ে করতে আপত্তি আছে। চমৎকার বিচার তোমার। দিশা হেসে বলল, আমি জীবনটা এনজয় করছি, এসব প্রেম ভালোবাসায় জড়ানো বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার নেই। দাও সিগারেটের প্যাকেটটা দাও। আহনাব সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিতে দিতে উত্তর দিল, আমি এও এনজয় করছি, আমার সাথে না, আমিষার সাথে। আহনাব হেসে উত্তর দিল, তুমিও দেখি ওর নামও জানো। দিশা ঠোঁটে সিগারেট রেখে অস্ফুট স্বরে বলল, তোমার গার্লফ্রেন্ড গোটা শহরতলি ফেমাস হয়ে গেছে। এভাবে মেয়েদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আর কতদিন চলবে? আহনাব মুচকি এসে বলল, যতদিন যৌবন আছে। দিশা আহনাবের চোখে চোখ রেখে অদ্ভুতভাবে সিগারেট টানতে লাগলো। তার চোখে মুখে কামনা, সেই কামনায় ছলনায় আরও একবার ডুবে গেল আহনাব। সকাল গড়িয়ে বিকেল হতে লাগলো। আমিষা হাতে ফোন নিয়ে পড়ে রইল ঘরের কোণে। আহনাবের কোনো খোঁজ নেই। অবশেষে গোধূলির লগ্নে মোবাইলটা ভাইব্রেট করে উঠল। এক মুহূর্ত সময় নষ্ট করলো না আহনাব। ফোন রিসিভ করে প্রশ্ন ছুড়ে দিল, সারাদিন কোথায় ছিলে তুমি? আহনাব বাজ খাই করে উত্তর দিল, তার কৈফিয়ত কি তোকে দিতে হবে? আমিষার চোখে পানি চলে এলো। সে ভাঙা গলায় বলল, তুমি আবারও নেশা করছো তাই না? হ্যাঁ করছি। এমনকি নেশা করতেও তোর পারমিশন নিতে হবে? আমিষা বলল, গত 1 মাস ধরে প্রতি সপ্তাহে আমি তোমাকে 7,500 টাকা করে দিচ্ছি আহনাব। তুমি ডাক্তার দেখাওনি, টাকাগুলো দিয়ে তুমি নেশা করছো তাই না? আহনাব রাগান্বিত স্বরে বলল, মাগি তুই এখন আমার ওপর গোয়েন্দাগিরি করছিস? আমিষা এবার কেঁদে ফেলল, গালাগালি করবে না আহনাব, আমি এখন তোমার গালি শোনার মতো অবস্থায় নেই, আমি তোর প্রশ্ন দেওয়ার মতো অবস্থায় নেই। একটা কথা শোন, মন দিয়ে শোন, আমি তোকে কল না দিলে আমাকে তুই ফোন দিবি না, ক্লিয়ার? আমি সে ফুপিয়ে ফুপিয়ে বললে, আমি প্রেগনেন্ট। আহনাব ক্ষণিকাল চুপ করে রইল, এরপর ফোন কেটে দিল। আমি সে আহনাবের ফোন করার সাহস পেল না। তার সম্পর্কটা ভীষণ বিষাক্ত। দূর থেকে দেখলে মনে হয় বাকি 8-10টা সম্পর্কের মতো সাধারণ। সন্নিকটে এ সম্পর্ক শ্বাসরুদ্ধকর অভিশপ্ত। হঠাৎ আমিষের ফোনে একটা মেসেজ এলো। তার সবচেয়ে কাছের বান্ধবী শিরিন লিখেছে, তুই নাকি প্রেগনেন্ট। আমিষা আশ্চর্যিত হলো, সে তো তার কোনো বান্ধবীকে এই বিষয়ে বলেনি, তাহলে শিরিন কীভাবে জানলো? আমিষা রিপ্লাই করলো, তোকে কে বলছে? সাথে সাথে রিপ্লাই এলো, তোর প্রেগনেন্সির কথা পুরো স্কুল জানাজানি হয়েছে। আমিষার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। তার মনে হলো ঘনিষ্ঠ বান্ধবী মুনার নাম মাথায় ঘুরপাক খেতে লাগলো। মুনা আপাদমস্তক কালো বোরখা পরে, স্কুল ইউনিফর্মে প্রেগনেন্সি কিট কেনা দৃষ্টিকটু বলে আমিষা তাকে অনুরোধ করে বলেছিল সে যদি কিনে দিত, বোরখার আড়াল থেকে যেত তার চেহারা, কিন্তু সে রাজি হয়নি। আমিষা নিজের মাথা ছুঁলে মুনাকে প্রতিজ্ঞা করেছিল এ বিষয়ে যেন কেউ কিচ্ছুটি জানতে না পারে। তবে কি মুনাই তার এত বড় সর্বনাশ করলো? পরের দিন আমিষা স্কুলে গেল। গার্লস স্কুলের গেট পেরিয়ে ঢোকার পরক্ষণে মনে হলো প্রতিটি শিক্ষার্থী ঘৃণ্য চোখে তার দিকে তাকিয়ে আছে।
বিষয়টা নিশ্চিত হতে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। সত্যি তো, সবাই তার দিকে তাকিয়ে আছে, মুচকে মুচকে হাসছে। এক বান্ধবী আর এক বান্ধবকে ডেকে ইশারা করছে, আমিষাকে দেখছে, কানাকানি করছে। স্কুলের এই পরিচিত শোরগোল অচেনা লাগছে। অসহায় আমিষা এক ছুটে চলে গেল ক্লাসরুমে। সীমাহীন সমুদ্রে এক টুকরো দ্বীপ খুঁজে পেতে যেন তার এই প্রচেষ্টা। এখনও বিপত্তি তার ছায়ার সঙ্গী হয়ে রইল। নিজের ক্লাসে সবাই দৃষ্টিতে দেখতে লাগলো তাকে। আমিষা ভাবল, হায় হায়, আমার প্রেগনেন্সি নিয়ে বোধহয় পুরো গার্লস স্কুলে আজ সরগম। স্কুলে ঢুকতে শেষের বেঞ্চে মোনাকে দেখতে পাওয়া গেল আরবির সাথে বসে আছে। আমিষাকে দেখে সে বুকক্ষেপণ সহজ গলে জিজ্ঞেস করলো, কিরে গতকাল স্কুলে আসলিনি কেন? আমিষা কাঁপা কাঁপা বলে বলল, তোর সাথে আমার কথা আছে, একটু ক্লাসরুমের বাইরে চল। আরবি অশোক, ও একা ক্লাসরুমে বসে থেকে কী করবে? আমিষা কঠিন স্বরে বলল, তুই একা আসবি। আরবি মোনাকে অস্বাস্থ্যকর বলল, তুই যা, সমস্যা কী? স্কুলের লম্বা বারান্দায় এক কোণে এসে দাঁড়ালো তারা। আমিষা সরাসরি মুনার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমার প্রেগনেন্সির খবর গোটা স্কুল কীভাবে জানলো? মুনা আকাশ থেকে বলল, বলিস কি, তুই প্রেগনেন্ট এটা সবাই জানে? কিন্তু আমি তো কাউকে বলিনি। আমিষার চোখে মুখে সন্দেহ। সে নিচু স্বরে বলল, আমি প্রেগনেন্সি কিট কিনতে যাচ্ছি, এটা তুই ছাড়া আর কেউ জানতো না মুনা। মুনা বিস্মিত স্বরে বলল, তুই আমাকে সন্দেহ করছিস? আমিষা তাচ্ছিল্য হাসি হাসলো, বলল, বিশ্বাসও করতে পারছি না, কারণ তুই ছাড়া এ বিষয়ে কেউ জানে না। বিশ্বাস যখন করিস না, ফ্রেন্ডশিপ রাখার কি দরকার? অনুযোগের সুরে কথাগুলো বলে মুনা ক্লাসে ফিরে গেল। আমিষার ভেজা চোখে বারান্দায় রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। মুনাকে সে বিশ্বাস করতে পারছে না, আবার এতদিনের বন্ধুত্ব সাগ্রহ অবিশ্বাস করা দুরূহ। দোটানার মাঝে আবদ্ধ হয়ে রইল। শিরিন স্কুলে আসলো ক্লাস শুরু হওয়ার ঠিক 10 মিনিট আগে। আমিষা তখন জানলার পাশে বেঞ্চে বসে শূন্য দৃষ্টি মেলে আকাশে দেখছিল। শিরিন তার হাত ধরে টানতে টানতে বাথরুমে নিয়ে গেল। ব্যস্ত শিরিনকে দেখে শঙ্কিত হলো আমিষা বলল, কী হলো, এভাবে ক্লাস থেকে বাথরুমে নিয়ে গেল কেন? শিরিন নিজের বুকের মাঝে হাত ঢুকিয়ে দিল। অন্তঃবাসের ভেতর থেকে একটা অ্যান্ড্রয়েড ফোন বের করলো। গ্যালারিতে ঢুকে একটি ছবি বের করে আমিষাকে দেখালো। দুটিতে আহানাবর আবির দুটি মেয়ের সাথে ঘনিষ্ঠভাবে সোফায় বসে আছে। আমিষার চোখ দুটো তখনও অবিশ্বাসে। সে বিস্মিত স্বরে জিজ্ঞাসা করলো, এই ছবি তুই কই পেলি? শিরিন ফিসফিস করে বলল, মাহদি গতকাল আমায় মেসেঞ্জারে পাঠিয়েছে, আরও ছবি এসে দেখ। আমিষা দেখলো আরও অনেকগুলো মেয়ের সাথে একদম গা ঘেঁষে ছবি তুলছে আহনাব। শেষ কিছু ছবি অন্তরঙ্গ মুহূর্ত, ঠোঁটে চুমুকাচ্ছে, গলায় চুমুকাচ্ছে, বা অন্য নারীর মুখ থেকে সিগারেটের ধোঁয়া নিচ্ছে। আমিষা অশ্রুসিক্ত চোখ জোড়া বন্ধ করে ফেলল। বুকের প্রতিটি জায়গা ক্ষতবিক্ষত হয়ে আছে তার। চোখে মুখে সেই যন্ত্রণা পূর্ণবিকাশ দৃশ্যমান। হাতের উল্টো পিঠ দিয়ে বারবার চোখ মুছতে লাগলো সে। বিষাদগ্রস্ত কণ্ঠে শিরিন বলল, আহনাব তোর সাথে টাইম পাস করছে দোস্ত, ও একদম তোকে নিয়ে সিরিয়াস না। ওর কাছে তুই শুধুমাত্র একটি ভোগের বস্তু, সোনার খনি। ওই ছেলে নাকি সবসময় পয়সাওয়ালা মেয়েদের সাথে সম্পর্ক জড়ায়, তাদের সাথে শারীরিক সম্পর্ক করে টাকা পয়সা লুপে নেয়, এরপর নষ্ট মেয়েদের সাথে ফুর্তি করে বেড়ায়, একসাথে বসে নেশা করে। আমি সে ভাঙা পড়া বললো, এসব কি তোকে মাহাদি বলেছে? শারিন দীর্ঘশ্বাস ফেলল, বলল, আমি জানি দোস্ত, তোর এসব কথা বিশ্বাস হচ্ছে না, প্রথমে আমারও হয়নি, কিন্তু এই ছবিগুলো তো মিথ্যে নয়। আমি সে আবার কান্নায় ভেঙে পড়ল, বলল, শিরিন অপ্রস্তুত। শিরিন বুঝল না কিভাবে তাকে সান্ত্বনা দেওয়া যায়। প্রিয় বান্ধবীর কান্না দেখে সেও ছটফট করতে লাগলো। অস্থির হয়ে বলল, প্লিজ দোস্ত, কান্না বন্ধ কর, এক্ষুনি ক্লাস শুরু হয়ে যাবে। গলায় ঝুলানো সাদা স্কার্ফ দিয়ে আমিষা চোখের জল মুছে দিল শিরিন। আমিষা ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি সত্যিই প্রেগনেন্ট দোস্ত। একথা শোনার পর থেকে আহনাব আমার ফোন ধরছে না। শিরিন ক্ষীণস্বরে বলল, তোর এই বিষয়টা পুরো তল্লাটে জানাজানি হয়ে গেছে। আমাকে গতকাল মাহাদিই বলেছে তোর প্রেগনেন্সির কথা। আমি সে হেঁচকে তুলে বলল, দোস্ত, আমার ভীষণ ভয় করছে। আমি এই পরিস্থিতি একা একা কীভাবে সামলাবো? বাবুকে যদি কেউ বলে দেয়, গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় রইল না আমার। শঙ্কিত আমিষাকে
আলগোছে জড়িয়ে ধরল শিরিন, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধমকের সুরে বলল, একদম বাজে কথা বলবি না, আমি আছি তো। কখনো নিজেকে একা মনে করবি না। আহনাবের সাথে যোগাযোগ করার চেষ্টা কর, দেখ কী বলে। আর যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ করবি, ঠিক আছে? আমি সে হ্যাঁ চুষক মাথা ঝাঁকালো। চল ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। এতক্ষণ মনে হয় স্যার নাম ডাকা শুরু করে দিয়েছেন। একথা বলে শিরিন আমিষার হাত শক্ত করে ধরে ক্লাসের দিকে এগোতে লাগলো। সারাদিন স্কুলে অন্যমনস্ক হয়ে বসে রইল আমিষা। অনর্থক কথা বলা মেয়েদেরটির স্থিরতা শিক্ষকদের দৃষ্টি এড়াল না। ক্লাস ক্যাপ্টেনও আজও বিরক্ত। ক্লাস বোর্ডে চক ঘষে 1 নাম্বার দিয়ে আমিষার নামটি সে লিখতে পারেনি। পুরো কথার ফুলঝুরি ছাড়ানো মেয়েটা আর শান্ত, অনুত্তেজিত। অবশ্য এর কারণ তার ভাষা শুনেছে, তবে সত্য মিথ্যা যাচাই এর বাড়তি সময় তাদের কাছে নেই। বাসায় ফিরে আমিষা পুনরায় আহনাবকে ফোন করলো। কোনো সাড়া মিলল না। যদিও সে নিরুৎসাহী হলো, নতুন উদ্যম ক্রমাগত আহনাবের নাম্বার ডায়াল করতে লাগলো। এক পর্যায়ে বুঝলো আহনাব ফোন বন্ধ করে ফেলেছে। এভাবে আর কতদিন? কোনো একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে। অন্তত আজকের আহনাবের ছবিগুলো দেখার পর তাকে আর বিশ্বাস করা যাচ্ছে না। আমিষা ক্লান্ত শরীরে গোসল ঘরে ঢুকলো। ঝর্ণা ছেড়ে দিয়ে ফ্লোরে বসে রইল অনেকক্ষণ। সম্পর্ক ফ্ল্যাশব্যাকে গিয়ে হন্যে হয়ে খুঁজতে লাগলো আহনাবের এমন কোনো ক্রিয়াকলাপ যার মাধ্যমে প্রমাণ হয় সে তাকে ভালোবাসে। দুর্ভাগ্যও আমিষা কিছুটি টের পেল না। এই বিষাক্ত সম্পর্কটি টিকে আছে টাকার জোরে। যেদিন আহনাবের টাকার প্রয়োজন পড়ছে সেদিন সে নিজ থেকে আমিষাকে ফোন করছে, সারা রাত কথা বলছে। অথচ আমিষা ফোন করে কথা বলতে চাইলেও গালাগাল ছাড়া মেয়েটির ভাগ্যে আর কিচ্ছু জুটেনি। আহনাবের সাথে দেখা করতে গেলে রেস্টুরেন্টের বিল দিত আমিষা দিত। মাঝখানে আগে ওয়ালটনে তাদের নতুন 3G সাপোর্টার মোবাইল লঞ্চ করছে। আহনাব আবদার করেছিল ফোনটা যেন আমিষা তাকে কিনে দেয়। এই আবদার আমিষা ফেলতে পারেনি। মায়ের আলমারির ড্রয়ার থেকে টাকা চুরি করেছিল, ফোনটা সত্যিই কিনে দিয়েছিল। প্রতিদিন আহনাব তাকে কি দিয়েছিল অথবা বলে গালি দিয়েছিল, যা আমিষার পরিবার কেউ কোনোদিন ভুলেও উচ্চারণ করেনি। আমিষা গোসল সেরে বেরিয়ে এলো। বিশাল বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সিদ্ধান্ত ঠিক নাকি বেঠিক সে জানে না, এখন আর জানতেও চাইছে না। অনেক দেরি হয়ে গেছে। মোবাইল ফোন হাতে নিয়ে এসে শিরিনকে মেসেজ করলো, দোস্ত আমি অ্যাবর্শন করতে চাই। জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। দাঁড়িপাল্লা একসাথে আবেগ রেখে অপর পাশে বিবেককে স্থান করে দিতে হয়। দুটোর অবস্থান সমান হলে আমরা যে সিদ্ধান্ত উপনীত হয় তা যুক্তিসঙ্গত মীমাংসা বলে আখ্যায়িত করে জ্ঞানী ব্যক্তিরা। 14 অথবা 15 বছর বয়সী কোনো মেয়ের মাঝে এই ক্ষমতা নেই। তাই সৃষ্টির সেরা জীব হয়েও নিকৃষ্টম ভুল করতে একটি মুহূর্ত যথেষ্ট। আমিষা মেসেজ পেয়ে শিরিন তাকে রিপ্লাই দিল, তুই কি এখন কথা বলতে পারবি? আমিষা প্রত্যুত্তর লিখলো, পারবো। শিরিন সাথে সাথে কল করলো। আমিষা কথা বলতে বারান্দায় চলে গেলো। ভাগ্যিস এই মাত্র মা খালার বাসায় গেল, তাই সরাসরি তোকে ফোন করতে পারলাম। স্বস্তির নিঃশ্বাস ফেললো শিরিন। পরক্ষণে উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলো, তুই শিওর অ্যাবর্শন করবি? আর কোনো উপায় নেই দোস্ত? আহনাফের জন্য আরেকটু ওয়েট করলে হতো না? অ্যাবর্শনটা তুই কেন করবি? এটা কি ওর দায়িত্ব নয়? দায়িত্ব? আমি সে তাচ্ছিল্যে ভরা হাসি আসলো। যে ছেলে আমার প্রেগনেন্সির কথা শুনে যোগাযোগ বন্ধ করে দিয়েছে তার কাছ থেকে এসব আশা করাও তো বোকামি। এমনিতে এতদিন বোকার রাজ্যে ছিল আমার বসবাস। মিথ্যা মোহে অন্ধ হয়েছিলাম। শিরিন রুট ভঙ্গিতে বলল, এত বড় অন্যায় করে ছেলেটা পার পেয়ে যাবে? আমিষা গলা চেপে কান্না এলো। সে ঢোক গিলে জবাব দিল, বিষয়টা নিয়ে জলঘোলা করলে আমার নিজেরই ক্ষতি হবে। আহনাব হয়তো কখনো আমাকে ভালোবেসেনি। আমি একতরফা ভালোবেসে নিজের সর্বোচ্চ হারিয়েছি, আত্মসম্মান, মর্যাদা, সংগ্রাম, সব কিছু। শিরিন চুপ করে হইল। জানিস, সেদিন মা গর্ব করে আমায় বলেছিল আমরা নাকি বেস্ট ফ্রেন্ড। আমি তাকে না জানিয়ে কিছু করি না। বিষয়টা নিয়ে সে ভীষণ প্রাউড ফিল করে। আমি আমার মায়ের সামনে কিভাবে দাঁড়াবো দোস্ত? কথাগুলো বলতে বলতে আমি সে কেঁদে ফেলল। শিরিন কাতর স্বরে বলল, তুই প্লিজ কাঁদিস না মা, আমি আছি তো তোর সাথে। কেউ আর কিচ্ছু জানতে পারবে না। তুই অ্যাবর্শন করে ফেল, কিন্তু কোথায় করবি জানি না। এত ছোট্ট একটা মম্ফল শহর, তার উপর বাবাকে আম্বার সবাই চেনে। শহর থেকে একটু দূরে
কোনো ক্লিনিকে যেতে হবে। দীর্ঘশ্বাস ফেলল আমিষা। শিরিন চিন্তিত স্বরে বলল, কিন্তু শুধুমাত্র তোর আর আমার যাওয়াটা তো বেশ রিস্ক হয়ে যাবে। বড় কেউ সাথে থাকলে ভালো হতো না? কাকে বলবো আর? পরিবারের বাইরে এমন পরিচিত কেউ নেই আমার। দুজনে বেশ চিন্তায় পড়ে গেল। আচমকা শিরিন উত্তেজিত হয়ে বলল, দোস্ত, আরবির একজন খালা আছেন ডাক্তার, শহর থেকে একটু দূরে সরকারি একটা ক্লিনিকে বসে। ওনার সাথে যোগাযোগ করলে কেমন হয়? আমি তো আরবিকে এ বিষয়ে কিছুই জানাইনি। শিরিন বলে, আগামীকাল স্কুলে ওর সাথে কথা বলে দেখতে পারিস। আমি যতদূর জানি ওর খালা এ জাতীয় কেসগুলো দেখে থাকে। পরিচিত কেউ থাকাটা অনেক জরুরি। তুই যদি বলিস আমিও কথা বলতে পারি ওর সাথে। আমিষা বলল, না, তোর বলার দরকার নেই। আমি আগামীকাল স্কুলে ওর সাথে কথা বলবো। তুই খাওয়া দাওয়া করিস ঠিক মতো দোস্ত, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর আমিষার ঘরের দরজায় টোকা পড়লো। সে ফিসফিস করে বলল, দোস্ত, মা আসতে মনে হয়, আমি রাখছি, আগামীকাল স্কুলে দেখা হবে। আমিষা ফোন লুকিয়ে দরজা খুলল। রাহেলা হাসি মুখে দাঁড়িয়েছে, তার হাতে মেলামাইনের প্লেট, তাতে 5 পিস আলুর চপ। রাহেলা ধমকেশ্বর বলল, দরজা লাগিয়ে নিজেকে ঘরবন্দি করে রাখার স্বভাব কি তোর যাবে না? তোর জন্য বেশি করে কাঁচামরিচ দিয়ে আলুর চপ বানিয়েছি। জ্বরের কারণে তোর মুখ নষ্ট হয়ে আছে, সস মাখিয়ে খা, ভালো লাগবে। মায়ের দিকে অসহায় আমিষা তাকিয়ে রইল ক্ষণিককাল। এরপর শক্ত করে তাকে জড়িয়ে দিল। ঘটনার আকস্মিকতা অবাক হলো রাহেলা। বুকটা অজানা ভয়ে কেঁপে উঠল। অজ্ঞাত বিপদের আশঙ্কা গত কয়েক রাত নির্ঘুম কেটেছে রাহেলা। চোখের পাতাজোড়া এক করলে ভয়ঙ্কর যত সব দুঃস্বপ্ন দেখেছে। সামনে কোনো বিপত্তি অবশ্য আছে, এই বিষয়ে রাহেলা নিশ্চিত, কিন্তু এর পরিধি ঠাউর করা যাচ্ছে না। সারাক্ষণ আল্লাহর নাম জপ করছে। কি হয়েছে মা তোর? শরীর খারাপ লাগছে? কেন স্কুলে গেলি না? শরীর তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি। রাহেলা শঙ্কিত গলা শুনে নিজেকে সামলে নিল আমিষা। স্বাভাবিকভাবে বলল, কিচ্ছু হয়নি, অনেকদিন তোমায় জড়িয়ে ধরি না, তাই আজকে ধরলাম, দাও চপ খাই। প্লেট থেকে একটি চপ নিয়ে খেতে লাগলো আমিষা। রাহেলা মেয়ের নিষ্পাপ মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তার মেয়েটা শ্যামলা, মাথায় কোকড়া চুলগুলো পিঠ স্পর্শ করতে না করতে কেমন যেন রুক্ষ হয়ে গেছে, ঠোঁটের চারপাশে কালো। আমিষা তার মায়ের রূপের এক ছাটাকও পায়নি। সে যদি কোনো হতদরিদ্র করে জন্মাতো, বিয়ে দিতে বড় ভক্ত হতো। ভাগ্যক্রমে রাহেলার স্বামীর অঢেল টাকা পয়সা, এই কথা ভেবে মুচকি হাসি আসলো। মেয়ের কপালে চুমু খেয়ে আলগোছে স্বস্তির শ্বাস ফেলল। পরদিন স্কুলে হাফ ডে ছিল। ছুটির পর আমিষা আরবির কাছ থেকে তার ডাক্তার খালার নাম্বার নিল। আকুল স্বরে বলল, দোস্ত, কেউ যাতে জানতে না পারে। আরবি থেকে আশ্বস্ত করে বলল, কেউ জানতে পারবে না। তুই আজকে গিয়ে খালামণির সাথে যোগাযোগ কর, বেশি দেরি করা উচিত হবে না। আমিষা মাথা ঝাঁকিয়ে সহমত পোষণ করলো, করুণভাবে নিজের অনুভূতি ব্যক্ত করলো। আমার ভীষণ ভয় করছে আরবি। ভয় পাস না, খালামণি অনেক ভালো, তিনি খুব যত্ন নিয়ে কাজ করেন। তবে তুই বাসায় গিয়ে আবার খালামণিকে ফোন করিস না, আমি আগে তাকে পুরো বিষয়টা জানিয়ে দেই। পুরো পরিস্থিতি জানাবি বলতে আরবি খানিকটা ইতস্তত করে বলল, যদি হিস্ট্রি জানতে চায় তখন কি বলবো? বলবি যে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, তাই অ্যাবর্শন করছি। বেশ, আহনাফের কথা বলবো না? না, দরকার নেই। আমার আর শিরিনের সাথে তুই কি যাবি সেদিন? আরবি তড়িৎ গতিতে উত্তর দিল, না না, আমি এসবে জড়াতে চাই না। আমি সে ফ্যাকাশে হেসে বলল, আমি এমনি জিজ্ঞাসা করছি, তোকে এসবের মাঝে জড়ানোর ইচ্ছে আমার নেই। হেল্প যে করলি এই তো ভেট। থ্যাঙ্কস রে। কথাটা বলে আরবিকে শক্ত করে জড়িয়ে ধরল। এরপর বিদায় নিয়ে স্কুলের মেইন গেটের দিকে অগ্রসর হলো আমিষা। আরবি অনেকক্ষণ চেয়ে রইল তার প্রস্থানের ফুটে। অস্ফুট স্বরে মুখ দিয়ে বেরিয়ে এলো, আহারে বেচারি। বাসায় ফিরে আমিষা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো কখন আরবির খালামণির সাথে কথা বলতে পারবে। সময় যেন ফুরোতেই চাইছিল না। বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গকারী আহনাব হঠাৎ করেই প্রচণ্ড ঘৃণা করতে শুরু করেছে আমিষা। যে লোমশ বুকে লজ্জায় মুখ লুকোতো, সেই বুকের প্রতি বিতৃষ্ণা কাজ করছে আজ। আমিষা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের গায়ের কালশিটে দাগগুলো আজ বড্ড পীড়া দিচ্ছে তাকে। শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গে আহনাফের গন্ধ লেগেছে, সেসব জায়গা ধ্বংস হয়ে যাক, এমন প্রত্যাশার শরণাপন্ন হলো আমিষা। এই জীবন আজ তার অনর্থক বলে মনে হচ্ছে, অর্থহীন মনে হচ্ছে তার প্রতিটি নিঃশ্বাস। নিজেকে শেষ করে দেওয়ার যত অযৌক্তিক চিন্তাভাবনা আমিষাকে ঘিরে ধরছে বারবার। রণক্ষেত্র থেকে পালানোর পথ তবুও থাকে, কিন্তু
জীবন যখন রণক্ষেত্র অনুরূপ তখন মৃত্যু ছাড়া বাঁচার পন্থা নেই। আমিষা ঘড়ির দিকে তাকালো। প্রতিটি মুহূর্ত যেন বছরে পরিণত হয়েছে তার। কাটা কবুতরের মতো ছটপট করতে করতে আরও একটা রাত পাড়ি দিল। পরের দিন দুপুরবেলা পূর্ব দিকে জানলার গ্রিলে মাথা ঠেকিয়ে বিছানায় বসে আছে আমিষা। শরীরটা আজ বড় দুর্বল, খেতে পাচ্ছে না, পেটে কিছু পড়লেই বমি হচ্ছে, গায়ে পুনরায় জ্বর জ্বর ভাব। হাতের ফোনের দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়েছে সে। আহনাব সকাল থেকে প্রায় 20 বারের মতো ফোন করছে, কোনো রেসপন্স নেই। এমন সময় অপরিচিত একটা নাম্বার থেকে ফোন আসলো। কপালে ভাঁজ পড়লো আমিষার। কল রিসিভ করে চুপ করে রইল। অপর পাশ থেকে একজন মধ্যবয়সী মহিলার কণ্ঠস্বর শোনা গেল। হ্যালো, আমি আমিষা বলছো? জি, আপনি কে? কপালে ভাঁজ রেখে উত্তর দিল, আরভি সুরভি খালা বলছিলাম। ভালো আছো? আমি সে স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল, আন্তরিকতার সাথে সালাম জানলো, হাসার চেষ্টা করলো। জি খালামণি, আপনি ভালো আছেন? ডাক্তার সুরভি বললেন, আলহামদুলিল্লাহ। তোমার কথা শুনলাম আরবির কাছে তুমি অ্যাবর্শন করতে চাইছো। তুমি বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছো তোর মা? জি খালামণি, আসলে বয়স অল্প তো, নিজেদের অজান্তে এরকম একটা ভুল হয়ে গেছে, তাই এরকম সিদ্ধান্ত নিয়েছি। খানিকটা ইতস্ততভাবে উত্তর দিলে আমি সব বুঝতে পেরেছি অ্যাবর্শন করতে কেমন খরচ হতে পারে খালামণি। ক্ষণিককাল চুপ থেকে ডাক্তার সুরভি বলে, শোনো মা, তোমার বয়স অনেক কম, এরকম আর্লি প্রেগনেন্সিতে অ্যাবর্শন করা বেশ রিস্কি। তুমি কি বুঝতে পারছো আমার কথা? জি খালামণি, আমাদের খুব সাবধানে এগোতে হবে, উদ্বেগের সাথে বলল ডাক্তার সুরভি। তাহলে এই অবস্থায় আমরা কি করতে পারি? কৌতূহল নিয়ে প্রশ্ন করলো আমিষা। ডক্টর সুরভি হেসে জিজ্ঞেস করলো, বাচ্চার বাবা কি বলে? সেও তোমার সাথে সিদ্ধান্তে একমত? প্রশ্ন শুনে আমিষার বুকের ভিতর যেন ঝড় বয়ে গেল, দুমড়ে মুচড়ে গেল সব। সে কীভাবে ডাক্তার শুভকে বলবে? প্রেগনেন্সির কথা শুনে আহনাব তার সাথে যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দিছে। হয়তো নেশা করে অন্য নারীর শরীরে ডুবেছে। এ যাত্রায় তাকে মিথ্যে বলতে হবে। আমিষা কান্না গিলে বলল, খালামণি, ও আমাকে বিয়ে করতে চেয়েছে, বারবার বলেছে আমি যেন বাচ্চাটা রাখি, কিন্তু আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি অবসান করতে চেয়েছি। ও বুঝতে পেরেছি, এই বয়সে বাচ্চা হওয়া বা অ্যাবর্শন করা দুটোই ঝুঁকিপূর্ণ, বুঝেছো মা? তুমি 7,000 টাকার মতো হাতে রাখো। ঠিক আছে খালামণি। কেমন সময় লাগতে পারে জানতে চাইলো আমিষা। শরীফি বলে, সারাদিন লাগবে। সকালবেলা চলে এসো, একটা ইঞ্জেকশন দিয়ে অ্যাবর্শনের প্রসেস শুরু করব। ব্লিডিং শুরু হলে অবজারভেশনে রাখতে হবে। বিকেল পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকলে সন্ধ্যার আগে তোমাকে ছেড়ে দেবো। আচ্ছা, আমি আপনাকে জানাবো। বেশি দেরি করো না, যত দেরি করবে বিষয়টা তত জটিল হবে, বুঝছো? জি, আমি আগামীকালের মধ্যে আপনাকে জানাবো। ঠিক আছে মা, ভালো থেকো। সালাম জানিয়ে ফোন রেখে দিল আমিষা। পুনরায় জানলায় মাথা ঠেকিয়ে সুনীল আকাশের দিকে তাকালো। এই অলস আকাশেও একটি ঘুড়ি ওড়াতে দেখা যায়। পাশের মেহগনি গাছটায় বসে নাম না জানা একটা পাখি বিরহম ডাকছে। আমিষা আপন মনে ভাবছে, আকাশে উঠতে থাকা ঘুড়ি আর সেই মেহগনি গাছের পাখিটির মতো সেও আজ একা। এই লড়াই একান্ত তার নিজের লড়াই, আর সে মোটো হারবে না। আহনাব টঙের দোকানে চা খাচ্ছে, অবশ্য একা নয়, আবির আছে তার সাথে। এই মামা, আরেকটা গোল্ড ক্লিপ দে তো। টঙের মামার কাছে আগ্রহ ভরে সিগারেট চাইলে আহনাব। আবির চায়ের কাপে চুমুক দিয়ে বলল, রফি ফোন করেছিল সকালে। কি বললো? নতুন জিনিস আসছে চিটাং গ্যাং থেকে, সেই করা মাল নাকি। আর পিস কত পড়ছে মামা? 550 টাকা করে। মামা সিগারেট লোন। টঙের মধ্যবয়স্ক লোকটি সিগারেট এগিয়ে দিল আহনাবের দিকে। আহনাব ঠোঁটে সিগারেট রেখে লাইটার ধরলো। সিগারেট জ্বালিয়ে বিশাল বড় একটা সুটটান দিয়ে বলল, কয় পিস নিতে চাস? আবি দীর্ঘশ্বাস ফের বলল, নিতে চাইলে উপায় নেই, একদম পকেট ফাঁকা। কেন, তোর ফুলটুসি কই? তাকে একটু বল পকেটটা ভরে দিতে। বাবা মার সাথে সিলেট ট্যুরে গেছে, তোরটাকে বললেও তো পারিস। ওইটা তো আপাতমস্তক টাকার খনি। আহনা বিরক্তি নিয়ে বলল, আর বলিস না, অঘটন তো একটা ঘটে আছে। আবির আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, কী অঘটন? প্রেগনেন্ট হয়ে বসেছে বলিস কি? কংগ্রাচুলেশন দোস্ত, বিয়ে করে ফেল। আহনাব আবিরের দিকে চোখ পাকিয়ে তাকালো। আরে চেতাস না দোস্ত, মজা করছিলাম। আহনাব পিঠ চাপড়ে স্বাভাবিক স্বরে বলল, আবির জিজ্ঞাসা কর, এখন কি করবি? কী আর করবো, বুঝতে পারিস নি? দিন নাই রাত নাই ননস্টপ ফোন দেয়, ইগনোর করছি, মোবাইল অফ করে রেখে দেই, কিন্তু এভাবে আর কতদিন? তাহলে কি রফিককে মানা করে দিব? করুণ স্বরে জিজ্ঞাসা করলো আবির। না, আর কিছু বলিস না, আমাকে একটু ভাবতে দে, দেখি কি করে যায়। চিটাঙ্গাঙ্গের জিনিস তো এমনিই পাওয়া যায় না।
আবির কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, তুই যে নতুন একটা মেয়ের সাথে কথা বলছিস না? আহনাব গর্বিত ভঙ্গিতে বলল, অনেকগুলোই সাথেই তো বলছি। মেয়ের অভাব আছে নাকি? ক্লাস 8-এ পড়ে একটা মেয়ে আছে। ও মাহির কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, মাহি। মেয়েটার নাম শুধু ভুলে যাই, তার কাছ থেকে নেওয়া সম্ভব না। আহনাব বলল, হুম, মাত্র কয়েকদিন হলো কথা বলছি, এক্ষুনি টাকা পয়সা চাওয়া যাবে না। তাহলে কীভাবে ম্যানেজ করবি? সিগারেটের শেষে টান দিয়ে আহনাব বলল, করে ফেলবো কোনো না কোনোভাবে তো। তুই একটা কাজ কর, 10 পিস রেখে দিতে বল, আর চেষ্টা কর পিস 500 টাকায় ফিক্সড করতে পারবি না? আবির আবির মুচকি হেসে বলল, আবার জিগায়, এখন তাহলে তোর বাসায় চল, আর একটা জিনিস আছে। কী জিনিস? আবির পকেট থেকে একটা পলিথিনে অর্ধেক বের করে আবার ঢুকে দিল। আহনাব ফিক করে হেসে উচ্চ করে বলল, নৌকা পাহাড়িতলা আর মীরবাই নৌকা পাহাড়িতলায় যায়। মমফলে নতুন একটি সুপার শপ খুলেছে। রাহেলা তৈরি হয়ে নিলেন। তিনি এখন স্বামীর সাথে সুপার শপে যাবেন। বের হওয়ার আগে একবার আমিষার ঘরে গেলেন। তার মেয়েটা বেঘরে ঘুমাচ্ছে, সারাদিন ঠিকমতো কিছু খেতে পায় না। তিনি মেয়ের কপালে ছুঁয়ে দেখলেন তাপমাত্রা স্বাভাবিক আছে। রাহেলা আদুরে গলায় ঘুমন্ত আমিষাকে ডাকলো, মা। ও মা রে, আমি আর তোর বাবা একটু বাইরে যাচ্ছে। আমিষা চোখ পিটপিট করতে লাগলো। ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ মা? ওই যে নতুন সুপার শপ হলো না, ওখানে যাচ্ছি, কিছু জিনিসপত্র কিনবো। তোর জন্য কি আনবো? চকলেট নিয়ে এসো। আচ্ছা, দরজাটা লাগিয়ে দিয়ে এসে ঘুমাও। চলো। আমিষা দরজা লাগিয়ে দিয়ে সোজা মায়ের ঘরে চলে গেল। আলমারি চাবি ঝুলছিল। তার চোখ দুটো চিকচিক করে উঠল। এই তো সুযোগ, টাকার ব্যবস্থা এক্ষুনি হয়ে যাবে। আলমারি দ্বিতীয় ড্রয়ারে 50,000 টাকার একটা বান্ডিল পাওয়া গেল। আমিষা সেই বান্ডিল থেকে গুনে গুনে 10,000 টাকা নিয়ে নিল। নিজের জন্য কখনো সে একটা টাকাও চুরি করেনি, প্রয়োজন পড়েনি, কারণ তার জীবনে একজন জাদুকর আছেন। আমিষা যখন যা দরকার হয় চাওয়া মাত্রই তার সামনে তা হাজির করেন। সেই জাদুকর হলো আমিষার বাবা মুশফিক আহমেদ। আমিষার মধ্যরাত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই গল্পের আরেকটা পার্ট আসবে। এই গল্পটা শুধু 2টো পর্বই।